মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘটনাটার দিন রাত্রি 2টো অবধি তিনি সিপির সাথে কি কথা বলেছেন, সিপির সাথে ওই 25টা ব্যাগ, একটা বিদেশে চিকিৎসার জন্য তিনি 25খানা ব্যাগ নিয়ে গেছেন, ঠিক আছে, এবং আরো কি কি নিয়ে গেছেন শুনলাম। জনবিক্ষোভের নামে ডিম ছুঁড়ে মারা, লাঠি পাথর ছুঁড়ে মারা, এইটা তো পরবর্তীকালে বুমেরাং হবে। পুলিশকে কেন শক্ত হাতে ব্যবস্থা নিতে বলা হচ্ছে না? আজকে তো অভিষেক না ফিরলে তার দায়টা কি মাননীয় সুপ্রিম কোর্ট নেবে? এদেরকে পাশাপাশি বসিয়ে আচ্ছা করে ইন্টারোগেশনটা করলে সব বেরিয়ে যাবে। কারা অভয়ার মৃত্যুর সাথে সেদিন যুক্ত ছিল, কারা ছিল। আবেশ ব্যানার্জি ছিল। দেশের বিচার ব্যবস্থাটা তাকে যেতে দিল, এখানেই আমার কিন্তু একটা বড় প্রশ্ন। ডিপনি পাড়ার হাতুড়ে ডাক্তার কোনো কম্পাউন্ডারকে দিয়ে চোখে 2 ড্রপ লিকুইড ফেলে দিলেই আপনার চোখ ঠিক, কিচ্ছু হয়নি। ফলে স্যার, প্রথমেই সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাবো। অবশেষে সুপ্রিম কোর্টে জয়মাল্য বাগচির একক বেঞ্চে থেকে বিদেশ যাত্রার অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতন 25টি তিনি ব্যাগ নিয়ে বিদেশ যাত্রা করলেন। তিনি কি আদৌ ফিরে আসবেন, নাকি চোখের চিকিৎসার জন্য তিনি একেবারের মতন ফেরারি হয়ে গেলেন? সে সময় বলবে। তবে আমি একজন স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতবর্ষের বর্তমান বিচার ব্যবস্থার অভিষেককে নিয়ে যে দৃষ্টিকোণ, যে বিচার ব্যবস্থায় 2বার হাইকোর্ট 1বার সুপ্রিম কোর্ট তাকে ফিরিয়ে দেওয়ার পরেও যে বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে সন্দেহ করে যে আপনার বিরুদ্ধে 16টা মামলা গুরুতর, তার মধ্যে এফআইআর, তার মধ্যে খুনের মামলা, তার মধ্যে চিকিৎসা বিভ্রান্তি, চিকিৎসা দুর্নীতি করে মানুষকে পঙ্গু করে দেওয়ার একাধিক বড় বড় অভিযোগ থাকার পরেও কিসের ভিত্তিতে আপনি মানে প্রাইমা ফেসাইতে 4 নম্বরবার সুপ্রিম কোর্টের মনে হলো যে তার বিদেশে ভালো চিকিৎসা করতে যাওয়াটা তার মৌলিক অধিকার, তিনি পারেন। এইটা কিন্তু বিচার ব্যবস্থাকে সন্দেহের চোখে দেখলো। এই রায় জয়মাল্য বাগচির, আমার ঠিক মনে পড়ছে তৃণমূলের এই নেতা অভিষেক, তার শালিকা মেনকা গম্ভীর একসময় কয়লা পাচারের সাথে যুক্ত হয়েছিল, তার নাম উঠে এসেছিল, এবং কয়লা পাচারে যুক্ত থাকার নামের পরে তিনি রক্ষা কবচ পেয়েছিলেন, এবং এই রক্ষা কবচ মানে দ্বিতীয়বার অ্যাপ্লাই করাতে জয়মাল্য বাগচির বেঞ্চ কিন্তু, তখন হাইকোর্টে ছিলেন জয়মাল্য বাগচি, সেটা কিন্তু তিনি দেননি, নাকচ করেছিলেন, এবং ইডিকে বলেছিলেন ফ্রি হ্যান্ড মেনকা গম্ভীরকে যেন করতে পারে, ইন্টারোগেশন করতে পারে। তারপরে আমরা ইতিহাস জানি, মেনকা গম্ভীর হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে চিকিৎসার জন্য বিদেশে গেলেন, আর ফিরলেন না ভারতবর্ষে। আমরা দেখেছি বিনয় মিশ্র বিদেশে গেছেন, কয়লা পাচারে অভিযুক্ত যুব নেতা অভিষেকের ছায়া সঙ্গী, ডান হাত বাঁ হাত, তিনি চলে গেছেন, আর ফেরেননি। এখন ভানুতুতু নামে কোনো একটি দ্বীপ কিনে নিয়েছেন। অভিষেক না ফিরলে তার দায়টা কি মাননীয় সুপ্রিম কোর্ট নেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তার সাংসদ পদটা নিয়ে কিন্তু অভিযোগ, সংসদ পদটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন। আমি বলছি কারণ তিনি লাভজনক লিপস অ্যান্ড বাউন্সের কি ম্যানেজারাল পার্সন, একজন জেনারেল পদে বসে থেকে কি ম্যানেজারাল পার্সন, তিনি ম্যানেজার, ওই কোম্পানির সিও, সেই পদে থেকে হলফনামায় সেই পদটার সম্পর্কে নির্বাচন কমিশনকে, মাননীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে না জানিয়ে 3বার ভোটে লড়েছেন। সেই কারণেও তো না সংসদ পদটা চলে যাওয়ার কথা ছিল, যায়নি। তার লিপস অ্যান্ড বাউন্সের 126.7 কোটি টাকার অ্যাসেট অ্যাটাচড হয়ে করেছে ইডি, তারপরেও তার কিন্তু কোম্পানির অধস্তন কালীঘাটের কাকু ডুফিয়ার ট্রানজাকশনের অপরাধে ওই কোম্পানিতে জেলে, আর ওই কোম্পানির অন্যতম সিও কোম্পানি অ্যাক্ট 1 নম্বর ধারায় যে কেই ম্যানেজারাল পার্সন যিনি, অর্থাৎ একটা কোম্পানির সমস্ত দুর্নীতির দায়টা ম্যানেজারের উপরে দাঁড়ায়, সিওর উপরে দাঁড়ায়, তারপরেও তিনি বহাল তবিয়াতে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সিন্দুর অভিযানের
জনমত তৈরি করতে সারা পৃথিবী ঘুরে বেড়ালেন প্রতিনিধি হিসাবে। আমরা দেখলাম যে মাননীয় সুপ্রিম কোর্ট তাকে ছাড় দিলেন চিকিৎসার জন্য, যেখানে তিনি বারবার হাইকোর্ট এবং একবার সুপ্রিম কোর্ট মেডিকেল বোর্ড এসএসকেএম বা পিজিতে তৈরি করে সেখানে দেখিয়ে তারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা এসএসকেএম পিজি তারা যদি বলতেন যে তো আপনার চোখের প্রবলেম এদেশে নয়, আপনার হপকিন্সেই করতে হবে, তাহলে তিনি যেতেন। তিনি এসএসকেএম পিজিতে গেলেন না, কারণ ওনার ভয় ছিল এসএসকেএম পিজির মেডিকেল বোর্ড তাকে সোজাসুজি বলতো আপনি পাড়ার হাতুড়ে ডাক্তার কোনো কম্পাউন্ডারকে দিয়ে চোখে 2 ড্রপ লিকুইড ফেলে দিলেই আপনার চোখ ঠিক, কিচ্ছু হয়নি। ফলে উনি সরাসরি বুড়ো আঙ্গুল দেখে আইনের পাশ গলে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আইন ব্যবস্থাটাকে বুড়ো আঙ্গুল দেখে এমনও হতে পারে রাজনৈতিক প্রভাবকে খাটিয়ে তিনি আজকে বিদেশে গেলেন। তিনি ফিরবেন কিনা জানি না। এমনও তো উদাহরণ আছে, বিনয় মিশ্র, আমি মেনকা গম্ভীরের কথা বললাম, আমি এমনও উদাহরণ জানি, ললিত মোদী, নীরব মোদী, খালিস্তান আন্দোলনের একাধিক সন্ত্রাসী নেতা, তারা এমনকি দাউদ ইব্রাহিম পর্যন্ত পৃথিবীর এমন এমন দেশে গিয়ে পরবর্তীকালে আত্মগোপন করেছিল যাদেরকে আনা যায়নি, আনতে পারিনি আমরা পারিনি। এই যে কারণ পৃথিবীর কিছু দ্বীপরাষ্ট্র আছে, যে দ্বীপরাষ্ট্রগুলোতে তারা অন্য দেশের কালোবাজারি, লুটেরা, খুনি, আসামিদের আশ্রয় দেয় পয়সার জন্য, কারণ ওই টাকাতেই দেশটা চলে। পরিবর্তে তারা অন্য পৃথিবীর কোনো দেশের সাথেই প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করে না, অর্থাৎ অপরাধীদের তারা দেয় না। এইটা যদি ঠিক হয় তাহলে ভারতে কিন্তু ফিরিয়ে আনাটা অভিষেকেরকে সম্পূর্ণ প্রবলেমের হয়ে দাঁড়াবে। কারণ তিনি 25টা ব্যাগ, একটা বিদেশে চিকিৎসার জন্য তিনি 25খানা ব্যাগ নিয়ে গেছেন, ঠিক আছে, এবং আরো কি কি নিয়ে গেছেন শুনলাম, সন্তানকেও নিয়ে গেছেন। তাহলে রইলটা কি তার? তৃণমূল দল, যে তৃণমূল দলটা তো অর্ধেকটাই জেলে, অর্ধেকটার বেশি, মৃত মৃত অনুগত, আহত, মর্মাহত, ডিমাহত, সব তৃণমূল বাজারে ছড়িয়ে গেছে, তৃণমূলের কোনো অস্তিত্ব আর নেই। তাহলে অভিষেক এই দেশে ফিরবে এটা কি জন্য? সাংসদ পদের জন্য বইই গেছে ওই পদ। ফলে দেশের বিচার ব্যবস্থাটা তাকে যেতে দিল, এখানেই আমার কিন্তু একটা বড় প্রশ্ন। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, তাদের শর্তাবলী সবকিছু মেনেও কি অভিষেক পরবর্তীকালে না ফিরলে তাকে আনা যাবে? তার বিরুদ্ধে ওঠা সিরিয়াস যে অভিযোগগুলো, 16টা অভিযোগ, তার কি সমাধান করা যাবে? যেখানে পাবলিক প্রসিকিউটর, যেখানে তদন্তকারী আধিকারিকরা বারবার প্রশ্ন করেছে, এমনকি হাইকোর্ট বলেছে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আপনি ফিরবেন তো, অভিযোগগুলো আপনি না ফিরলে কি করে তদন্তটা হবে, তাই খারিজ করে দিয়েছিল। সেখানে সুপ্রিম কোর্ট ছেড়ে দিল জয়মাল্য বাগচির বেঞ্চ। স্যার, আপনি কিছুক্ষণ আগে বিনয় মিশ্রের কথা বললেন, গরু পাচার মামলায় বিনয় মিশ্রের নাম জড়িয়েছে। এবার কি বিনয় মিশ্র কোনোভাবে তার জেল যাত্রা হতে পারে? কোথায় আছে বিনয় মিশ্র? বিনয় মিশ্র তো এদেশে নেই। বিনয় মিশ্র তো ভানুতুতুতে আছে, সেখানেই অভিষেক চলে গেছে কিনা কে জানে, কারণ ওই দ্বীপ রাষ্ট্রগুলোর সাথে ভারতের কোনো চুক্তি নেই। ও দ্বীপরাষ্ট্র একটা কিনে নিয়েছে ওখানটা, ভানুতুতু, আমাদের টাকায়, চুরির টাকায়। ফলে ওকে না পাওয়া গেলে এখানে বসে আইন আদালতে কতগুলো রায় দিলে বইই গেছে। দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে কত রেড কর্নার হয়েছে, পাওয়া গেছে কি তাকে? পাকিস্তানে ঘাপটি মেরে বসে আছে, যেদিন স্বাভাবিক মৃত্যু হবে মরে যাবে। তৎকালীন কংগ্রেসি সরকারের হাত ধরে, রাজীব গান্ধীর হাত ধরে তৎকালীন এই ভোপাল গ্যাস দুর্ঘটনার অন্যতম অভিযুক্ত বিদেশে চলে গেছিল, জেল থেকে তাকে ছাড়িয়ে নিয়ে চলে গেছিল বিদেশে, তিনি স্বাভাবিক জীবন যাপন করে সেখানে মারা গেছেন। অথচ ভোপাল গ্যাস দুর্ঘটনায় হাজার হাজার মানুষ নিহত, তাদের ন্যায় কিন্তু দেওয়া যায়নি। ফলে এগুলো প্রশ্ন নয়, প্রশ্ন একটাই যে অভিষেক বলুন, বিনয় মিশ্র বলুন, মেনকা গম্ভীর বলুন, ললিত মোদী, নীরব মোদী বলুন, আর যারা যারা গেছেন বাইরে এই দেশে দুর্নীতি করে, তাদের কটাকে আনতে পারা গেছে? এদের ম্যাক্সিমামটারই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের পারমিশন পেয়ে গেছে, আইনের দরজাতে লিগ্যাল ওয়েতে গেছে। কেউ এদেরকে ফিরিয়ে আনতে পারেনি। কোনো কোনো সিবিআই, কোনো ইডি, কোনো আদালত, কোনো বিচার বিভাগ, কেউ না। ফলে বিচার বিভাগের উপরে সম্পূর্ণ সম্মান রেখে বলছি, বিচারকের বিচার নিয়ে কিন্তু আমরা সমালোচনা স্বাধীন দেশে করতেই পারি, ওটা কোনো অন্যায় কাজ নয়।
সেই জায়গায় কিন্তু আমি এই রায়টাকে সম্পূর্ণ সমালোচনার দৃষ্টিকোণ থেকে আমি বললাম, এটা যার কাছে টাকা আছে তিনি ন্যায় পেলেন, আর একটা গরিব মানুষ বিনা অপরাধে দেশে 40, 39, 30, 50 বছর পর্যন্ত জেল খেটে সারা জীবন যৌবন জেলে কাটিয়ে ফিরে এসে পরে প্রমাণিত হয়েছে তার কোনো দোষই ছিল না, কোনো ন্যায় তাকে এই কোর্ট দিতে পারেনি, বরং অভিষেকরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে পড়ে এই রাজ্যেই যুক্তফ্রন্ট সরকারের সময় সুবোধ ব্যানার্জি শ্রমমন্ত্রী ছিলেন এসইউসিআই দল থেকে, তার ক্যান্সার হয়েছিল, তখনকার দিনে ক্যান্সার মানে ভয়ানক, আমেরিকায় একমাত্র চিকিৎসা ছিল, তিনি আমেরিকার টাকায়, সরকারি টাকায় আমেরিকার থেকে আনা ক্যান্সারের ওষুধ মুখে তোলেননি, কারণ তার মনে হয়েছিল দেশের গরিব মানুষ তো ক্যান্সারে বিনা চিকিৎসায় মরছে, আমি কেন জনগণের ট্যাক্সের টাকায় ওষুধ খাবো। আর আজকে অভিষেকদের দেখি চোখের সামান্য সমস্যা হলেও তারা হপকিন্সে চলে যায়, অথচ গরিব মানুষ সরকারি হাসপাতালের দোরগোড়ায় বেড না পেয়ে মরে যায়। এ না হয় নেতা, একেই না হয় এরা বলে যুব নেতা, যুবরাজ, জননেতা। স্যার, অপরদিকে আর একটা বিষয়, মমতা ব্যানার্জি হালি শহরে গিয়ে জনরোষের মুখে পড়েছেন। এর আগেও আমরা দেখেছি বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর ওপর নানাভাবে আক্রমণ হয়েছে, তখন মমতা ব্যানার্জি সেটাকে জনরোষ বলেই উল্লেখ করেছেন। তাহলে নিশ্চয়ই এটাও জনরোষ। এর কারণটা কি? মানে তিনি তো দায়ী এই কারণটার জন্য। আর এই যে সৌজন্যের রাজনীতি, শুভেন্দু অধিকারী তৃণমূল কর্মী বাড়িতে গিয়েছিলেন, এই সৌজন্যের রাজনীতি তো এর আগে কখনো দেখা যায়নি। দেখুন, মাননীয় জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তৃণমূল কর্মীর লকআপে হেফাজত মৃত্যু সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু আমরা এ রাজ্যে দেখেছিলাম 2025 সালের 2024 সালের 1 এপ্রিল থেকে 2025 মার্চ, মাত্র 7 মাসে পশ্চিমবঙ্গে প্রায় 27 জন লকআপ মৃত্যু হয়েছিল। 2016 সালে 7 মাসে 110 জন, অর্থাৎ প্রতি 48 ঘন্টায় একজন করে এ রাজ্যে হেফাজত মৃত্যু হয়েছিল পুলিশের হেফাজতে, এবং প্রত্যেকেই ছিল বিরোধী দলের। মমতা ব্যানার্জি কোথাও যায়নি, কোনো পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি। আমি যদি এনসিআরবি রিপোর্টটা দেখাই তাহলে স্পষ্ট কোনো একজনকে সেদিন কনভিক্ট করেনি মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো পুলিশের বিরুদ্ধে কেশাগ্র স্পর্শ হয়নি, কোনো ক্ষতিপূরণ পায়নি কেউ। সেখানে লকআপে দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে শুভেন্দুবাবু সরাসরি পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অ্যাকশন নিয়েছেন, পুলিশের সাসপেনশন আছে, ভবিষ্যতে আরো গুরুতর শাস্তি হবে এদের। তিনি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাকরি দিয়েছেন, কোনো মৃত্যুতেই চাকরি বা ক্ষতিপূরণ দিয়ে মেটানো যায় না, কিন্তু তারপরেও বলছি কিছু তো হয়। কিন্তু বিগত সরকারের মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলোকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন। তিনি যেমন ভিখারি পাসওয়ানের মৃত্যু বাম জমানায় জেল হেফাজতে, সেটা নিয়ে রাজনীতি করে ক্ষমতায় এসেছিলেন, পরবর্তীকালে ভিখারি পাসওয়ানের কি হয়েছিল পুলিশ লকআপে সেটা নিয়ে কিন্তু তিনি তদন্ত করেননি। তিনি যেমন তাপসী মালিককে রেপ অ্যান্ড মার্ডার, নাবালিকা সিঙ্গুরে সিপিএম এর খারমাদদের দ্বারা, সেটা নিয়ে তদন্ত করেননি। তিনি যেমন নন্দীগ্রামের গণহত্যায় যে যুক্ত পুলিশদের পুরস্কৃত করেছিল পরবর্তীকালে বাম জমানার সেই পুলিশদের, রিজানুর কাণ্ডের পুলিশ আধিকারিকদের পদোন্নতি করেছিল বাম জমানার পুলিশদের, ফলে হেফাজত মৃত্যু নিয়ে তিনি কিন্তু কিচ্ছুটি করেননি, পুলিশকে কাজে লাগিয়ে বিরোধী নিকেশ করেছে এবং তাদের পুরস্কার দিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু প্রবাহের বাইরে গিয়ে আজকে একটা ন্যূনতম পাশে দাঁড়ানো, চাকরি দেওয়া, সহমর্মিতা, এটাই তো প্রশাসনের থেকে আশা করে মানুষ। কারণ সরকার, মুখ্যমন্ত্রী কারো দলের হয় না, মুখ্যমন্ত্রী বা সরকার সবার হয়, যে ভোট দিয়েছে সেই দলটাকে বা যে দেয়নি। গভর্নমেন্ট ফর অল, পার্টি ফর পার্ট। এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করছে, কিন্তু আমি তারপরেও বলছি মমতা ব্যানার্জি অন্যায় করেছে বলেই তো মানুষ তাদেরকে ডাস্টবিনে ফেলেছে আস্থা করে। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি যখন কোনো একটা জায়গায় গেছেন নিতান্তই রাজনীতির কারণেই গেছেন, তাকে কাদা ছুঁড়ে মারা, ডিম ছোড়া তার গাড়িতে, এটাও কিন্তু গণতন্ত্রের শোভনীয় নয়। গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে লেলিয়ে দিয়েছিল তৎকালীন বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর করা, তাকে প্রাণঘাতী হামলা করা, নাড্ডার গাড়িতে হামলা করা, এমনকি হেন মন্ত্রী সেন্ট্রালের একাধিক, নাড্ডার মতন সেন্ট্রালের অত বড় মাপের স্ট্রেচারের অল ইন্ডিয়া বিজেপির সভাপতি, তার গাড়িতে হামলা করেছিল। কোনো আধিকারিকের
কোনো আহ, এই তো আমাদের কি নাম, আহ, উম, ভাঙড়ের আহ, তোমার আরাবুল নয়, আরেকজন মানে কি শওকত মোল্লার বাহিনী হামলা করেছিল, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। আধিকারিক 3 জনের গুরুতর কাজের অভিযোগ উঠে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল আইপিএস, কোনো ব্যবস্থা তিনি নেননি। ফলে উনি নেননি বলেই আমরা নেব না, উনি নেননি বলেই আজকে বিরোধী দল যারা, বিরোধী দলনেত্রী বা পুরনো সরকারের সময় তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি কোথাও গেলে জনরোষ আছড়ে পড়বে, এটাই স্বাভাবিক। তাহলে পুলিশ সেখানে কি করছিল? পুলিশ কি নিতান্তই ছোট জগন্নাথ? এইটা যদি প্র্যাকটিসে পরিণত করে সাধারণ মানুষ, এই যে জনবিক্ষোভের নামে ডিম ছুঁড়ে মারা, লাঠি পাথর ছুঁড়ে মারা, এইটা তো পরবর্তীকালে বুমেরাং হবে। পুলিশকে কেন শক্ত হাতে ব্যবস্থা নিতে বলা হচ্ছে না? আজকে তো শুভেন্দুবাবু বা শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলছেন, এটা বাংলার সংস্কৃতি নয়, এটা বিজেপির সংস্কৃতি নয়, সরকারের পলিসি নয়, দৃষ্টিকোণ নয়। তাহলে কারা এগুলো করছেন? পুরনো তৃণমূলীরাই বিজেপি সাজা, ভালো বিজেপি সাজার জন্য এগুলো করছে, ভালো তৃণমূল সাজার জন্য এগুলো করছে, নাকি অন্য কোনো কনস্পিরেসি আছে? পুলিশ এগুলো দেখুক। কেন পুলিশ ওখানে নির্বাক দর্শক? কেন পুলিশ শক্ত হাতে এখনো গ্রেপ্তার করেনি? আমি আবারও বলছি যে বিরোধীরা করেনি বলে শাসক করবে না, এটা হতে পারে না। তাই তো বিরোধীদেরকে মানুষ আস্থা করে ফেলেছে। শাসকও যদি ওই আয়নায় নিজেকে দেখতে চায়, আমি বলবো মানুষ 2 দিন 3 দিন হাততালি দেবে, তারপরে কিন্তু মানুষও প্রশ্ন তুলবে। ফলে এটা কিন্তু সতর্ক হওয়া দরকার। এই ডিম থেরাপির নাম করে যে একটা রাজনীতি চলছে না বাংলায়, নব্য আমদানি করা, এটা কিন্তু ভয়ানক দিকে যাচ্ছে। স্যার একদম শেষ একটা প্রশ্ন করব। নতুন সরকার আসার পরেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর মামলার ফাইল খোলার কথা বলেন, নতুন করে শুরু হয় আরজিকর মামলার তদন্ত। নির্মল ঘোষের বিরুদ্ধে মামলা এবারে অভয়ের পরিবারের। হ্যাঁ, নির্মল ঘোষের বিরুদ্ধে অভয়ের পরিবারের মামলা। ওই সময় কি হয়েছিল? ওখানে বডিটাকে তড়িহড়ি নির্মল ঘোষের নেতৃত্বে আইন ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাড়ির লোকের কনসার্ন না নিয়ে বডিটা পুড়িয়ে দেওয়া, এটার কিন্তু একটা গুরুতর তদন্ত হওয়া দরকার। কেন এখনো পর্যন্ত শ্মশানে সেদিন যুক্ত থাকা কর্মীদের ইন্টারোগেশন করা হয়নি? কেন ওখানে বডি রিজার্ভে থাকার পরেও সমস্ত বডির টোপকে অত ব্যস্ততার মধ্যে মেয়েটাকে পুড়িয়ে ফেলতে হলো অভয়াকে? এইসব অনেক ধরনের প্রশ্ন যদি আমরা ধরতে থাকি, সিবিআই যদি এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে, দেখো পরিষ্কার বলছি, অভয়ার মৃত্যুর ফিজিক্যাল এভিডেন্স কিচ্ছু নেই, বায়োলজিক্যাল এভিডেন্স সব নষ্ট করে দিয়েছে মমতার নির্দেশে, পুলিশ নষ্ট করেছে, তালা থানার ওসির নেতৃত্ব নষ্ট হয়েছে, ডাক্তাররা নষ্ট করেছে, অসময়ে পিএম পোস্টমর্টম করে নষ্ট করেছে, কিছু পাওয়া যাবে না দুটো। কিন্তু যেটা এখনো আছে, এই ঘটনার সাথে যুক্ত সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, নির্মল ঘোষ, তারপরে তালা থানার ওসি, তারপরে ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ডিসি সেন্ট্রাল, ডিসি কলকাতা নর্থ, ডিসি সিপি বিনীত গোয়েল থেকে শুরু করে অভিজিৎ মণ্ডল তালা থানার ওসি থেকে শুরু করে খুদ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘটনাটার দিন রাত্রি 2টো অবধি তিনি সিপির সাথে কি কথা বলেছেন, সিপির সাথে ওইভাবে মুখ্যমন্ত্রী ডিরেক্ট কথা বলতে পারে না মুখ্য সচিবের পারমিশন ছাড়া, কি কথা বলেছেন, কি ম্যানেজ করেছেন, এদেরকে নিয়ে যদি সিবিআই দ্রুত ইন্টারোগেশন করে মুখোমুখি বসিয়ে, আমি বলছি সব বেরিয়ে যাবে। এরা সবাই বেঁচে আছে, এরা প্রত্যেকে জানে। আজকে দেখলাম অভিক দে, ওই জুনিয়র ডাক্তারদের তৃণমূলের তোলাবাজ সে ডাক্তারটি, যে ক্রাইম সিনে দেখা গেছিল বিরূপাক্ষ, এদের বিরুদ্ধে আবার পুনরায় তদন্ত শুরু হয়েছে। থ্রেড কালচারের জনক, এদেরকে পাশাপাশি বসিয়ে আচ্ছা করে ইন্টারোগেশনটা করলে সব বেরিয়ে যাবে। কারা অভয়ার মৃত্যুর সাথে সেদিন যুক্ত ছিল, কারা ছিল, আবেশ ব্যানার্জি ছিল, নাকি সঞ্জয় রায় একা ছিল, নাকি আরো কোনো বড় মাথা ছিল, সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে, কেউ বাঁচবে না। সিবিআই এই দিকে যাক। একে তো ওই সীমা পাহুজা এই তদন্তটাকে শেষ করে দিয়ে গেছে, আধিকারিক পরিবর্তন হয়েছে, যেটুকু বা আছে দ্রুত তদন্ত করলে এখনো আমি বিশ্বাস করি 2 বছর খুব একটা বেশি নয়, মেয়েটা অভয়া ন্যায় পাবে। অসংখ্য ধন্যবাদ।